Hello guys, welcome back to my channel. Welcome to a new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আজকে আমার বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, আমি তোমাদের একটু বাদে শেয়ার করে দিচ্ছি কোথায়। আমাদের একটা ছোট ছাদ, আর আমার দাদা এখন পুজো করছে। আমাদের ওই নিত্য পুজো হয়, তো ওই জন্য তোমরা ঘন্টার আওয়াজে শুনতে পাচ্ছ। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের একটা ছোটো ছাদ। কোনোদিন আমি এদিকে গেলে কোনোদিন আমি যাই, বাট ব্লগের সময় যাই না। আর এখন বৃষ্টি হচ্ছে, তো এই জায়গাটা একটু জল মতন হয়ে রয়েছে। তো যেদিনকে শুকনো শাকনা থাকবে একদিন তোমাদের এই ছাদটায় নিয়ে যাব। যাই হোক, এবার যেটা বলার, আজকে আমি যাব হচ্ছে শ্রীরামপুরে স্যার এবং ম্যামের বাড়িতে। স্যারের যে ফিজিওথেরাপি সেন্টারটা আছে, ওটার 25 বছর পূর্তি উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান, গেট টুগেদারের মতন আছে। তো সেই উপলক্ষেই আমি যাব আজকে। তো হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে, কারণ স্যার এবং ম্যামের সঙ্গে থাকতে পারলে, দেখা হলে অনেক দিন পর সত্যি মনটা আমার খুব ভালো হয়ে যায়। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে অনুষ্ঠান আছে হয়তো কিছু, আমি ঠিক খুব একটা ডিটেলসে জানি না, বাট হ্যাঁ, কী হবে না হবে সবটাই আমি তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আপাতত আমি বেরোবো ওই 4:30-5 রেডি হয়ে গেছি, এবার বেরোবো। 4:30 বাজছে। আমি খেয়ে দিয়ে একটুখানি 10-15 মিনিট শুয়েও নিয়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। তো হ্যাঁ, আর এবার ফাইনালি বেরোবো। তো চলো, ওখানে গিয়ে আমিও তোমাদের মতো এক্সাইটেড যে আজকে কি অনুষ্ঠান হবে বা কি হবে না হবে, সব কিছুই আমিও জানি না। তো তোমাদের মতন আমিও গিয়ে দেখবো কি হচ্ছে কি না হচ্ছে। তো চলো বেরোবো। আমি চলে এসেছি, আর এসেই ভাবলাম ক্যামেরাটা একবার অন করে তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিই। দারুণ লাগছিল সত্যি কথা বলতে। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো। দেখো যে কাগজের ফুলগুলো রয়েছে না, ওগুলো ম্যাম নিজের হাতে তৈরি করেছেন, আর এই জায়গাটা আরও অসাধারণ লাগছিল। তারপরে বিভিন্ন রকম কৃষ্ণের ছবি টবি দিয়ে দারুণ লাগছিল। ম্যাম এবং তার সাথে ম্যামের কিছু স্টুডেন্ট, তারা মিলে এই পুরো ডেকোরেশনটা করেছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। জাস্ট অসাধারণ লাগছিল। এখনও লোকজন আসতে বাকি রয়েছে, প্রোগ্রামটা শুরু হতেই একটু দেরি আছে। তো তার আগে টুকটাক সবাই খুবই ব্যস্ত প্রস্তুতি পর্ব নিয়ে, আর আমি মাঝে মাঝে একটু করে ব্লগ করছিলাম। ফাইনালি শুরু হচ্ছে অনুষ্ঠান। তো দেখতে পারো অনেকে চলে এসছে, আর 6টা বাজে। অভিজ্ঞান যোগান ফিজিওথেরাপি সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা করছি, সেই অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য এবং অন্যান্য যারা বিশিষ্ট অতিথি এসেছেন এবং যারা বিভিন্ন বিভাগে পারফর্ম করে সবাই এসে গেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করার জন্য শিক্ষার্থী রেবা মুখার্জি বিশ্বাসকে আমি অনুরোধ করছি। অভিজ্ঞান যোগান ফিজিওথেরাপি সেন্টারের কর্ণধার বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি শ্রীরামপুরের পৌরপিতা নির্বাহী সামনে আগ্রহী শিক্ষক সভাপতি চন্দন জানা, আরও যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। কারণ বেশি সময় হাতে নেই, এটাগুলো আমি যাবে না একটা অনুষ্ঠানে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে উদ্বোধন পর্বটা শুরু করে দিচ্ছি। ইচ্ছে ছিল আর একটু তার আগে কিছু পারফর্ম করানো, কিন্তু সময় নেই, স্যারের হাতে একটু তাই ওটা বেশি নেই, তাই উদ্বোধন পর্ব এখন শুরু হয়ে যাচ্ছে। তার আগে একটু নাম ঘোষণা করছি। এখন প্রোটোকল মেনটেন করে আমাদের চলতেই হয়, যেহেতু দুটো সংস্থার পুনর্বাসনে কাজ হচ্ছে। অভিজ্ঞান যোগান ফিজিওথেরাপি সেন্টার, আপনারা যারা 25 বছর ধরে যুক্ত আছেন এবং ছিলেন তারা জানেন এটি একটি শারীরিক শিক্ষামূলক সংস্থা। এখানে থেরাপিউটিক যোগের মাধ্যমে স্যার বিভিন্ন অসুস্থ লোকেদের ট্রিটমেন্ট করে আসছেন এবং খুব সফলভাবে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক আমরা পাইনি। তো স্যার খুব সার্থক চিকিৎসক, এই বিভাগে চালিয়ে যাচ্ছেন এই সেন্টার 25 বছর ধরে। আজকে তার রজত জয়ন্তী জরুরি সেন্টার জরুরি। আমরা মোটামুটি সাধ্যানুসারে এখানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন মাঙ্গলিক কাজ দিয়ে শুরু করবেন শ্রীরামপুরের পৌরপিতা গিরিধারী সাহা। তার সঙ্গে আমাদের কথা হয়েছিল ফোনে।
অনুষ্ঠানের সভাপতি, তাকে আমরা বরণ করে নিচ্ছি, সম্মান প্রদর্শন করবো। সাহাকে সম্মান প্রদর্শন করছি। সুরজিৎ, আপনি তিলক প্রদান করুন। তাপসী ভট্টাচার্য আমাদের সুগাত্রী সুদীপ্ত বিশ্বাসের সাথে সেই বন্ধন আরো অক্ষয় হোক। একটু সাইড আপনাদের এই বন্ধন অক্ষয় হোক স্যার, আমি এটাই চাই। চরিত্রর সাথে অনেক দিনের বন্ধন আপনার, জানাবাবুর সাথেও প্রায় 26 বছরের হাতে তৈরি করা। আপনারা একটু করে তাহলে কিছু শ্রীরামপুরের গৌরবিতা এদের সাথে আমি অনুরোধ জানাচ্ছি। আজকে অভিজ্ঞান যোগা অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার এর রজত জয়ন্তী বর্ষ, এবং যেদিন আমার মনে হয় যেদিন শুরু হয়েছিল 2000 সালে আমরা রবীন্দ্র ভবনে বোধ হয় টাউন হলে এসেছিলেন, মহেন্দ্র রায় এসেছিলেন। সুদীপ্ত বিশ্বাসকে যদি আমি বলি আমার ঘরের ভাইয়ের মতো, তার সঙ্গে যুক্ততা অনেক দিনের, এবং সেদিন আমি মুহূর্তে থাকতে পেরেছিলাম এবং আমাদেরকে পূর্বতন চেয়ারম্যান কেষ্ট মুখার্জি ছিলেন। তো সেই আনন্দে আজকে স্মৃতিচারণ করছি। ভালো লেগেছে আস্তে আস্তে করে 25টা বছর কাটিয়ে। আসলে অভিজ্ঞান দত্ত প্রয়াত অভিজ্ঞান দত্ত নামানুসারে এই চেম্বারের নাম রাখা হয়েছিল। পরিচয় ডাক্তার অসিত দত্ত এবং সুপ্রিয়া দত্ত। ডাক্তার অসিত দত্ত এবং সুপ্রিয়া দত্ত ছিলেন পুত্র। তো আজকে ডাক্তার অসিত দত্ত আর সুপ্রিয়া দত্ত আসতে পারেননি, কারণ কয়েকদিন আগে ডাক্তারবাবু নার্সিংহোম থেকে ফিরেছেন, আসার মতো কন্ডিশন তার এখন নেই। আর যেহেতু স্বামী আসতে পারছে না, সেহেতু স্বামীকেই সম্মান প্রদর্শন করতে বা ভালোবাসা প্রদর্শন করতে সুপ্রিয়া দত্ত আসেননি। এই হচ্ছে সত্য। কিন্তু যাকে আমরা বহুদিন ধরে পাচ্ছি, বহু বছর ধরেই বলা যায়, অভিজ্ঞান দত্তর পিসি, মাতৃসমা পিসি, মানে এনার সাথে অভিজ্ঞান দত্তর সম্পর্ক মা ছেলের সম্পর্ক, পিসি ভাইপোর সম্পর্ক ছিল না। দত্ত এবং সুপ্রিয়া দত্ত পুত্র, তিনি মারা গেছেন ডাক্তারি পড়ার সময়, একেবারে লাস্ট ইয়ারে। হঠাৎ করে ঈশ্বর তাকে ডেকে নিয়েছেন, চলে গেছেন। তারই নামানুসারে সুদীপ্ত বিশ্বাস 2000 সালে অভিজ্ঞান যোগা অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। ওপরেই ওনার এখন বড় হয়ে গেছে, এখন রিয়া বলে, এখনো মাঝে মাঝে মামনি বলে ফেলে, বলে প্রাক্তন প্রধান শিক্ষিকা তাপসী ভট্টাচার্য ম্যাডাম। বেশ
ভালো লাগছে আমার, এবং আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর প্রোগ্রামের মাঝখানে এখন আমাদের একটু খাওয়া দাওয়ার ব্রেক চলছে, চা আর সিঙ্গারা, সবাই আমরা একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি এখন। এরপর আবার প্রোগ্রাম শুরু হবে। তো হ্যাঁ, চলো দেখা যাক কি হচ্ছে এরপর। সচ্ছল পরিবারের বউ, সচ্ছল পরিবারের মেয়ে, কোনো রকম অভাব নেই, বাইরে গিয়ে পেশেন্ট সামলাবেও না, ফিজিওথেরাপি বাইরে করার কোনো প্রয়োজন হবে না, করবেও না, শুধু ঘরের লোককে পরিষেবা তৈরি। এটাই আপনি পরিষেবা নিয়েছেন সুদীপ্ত বিশ্বাসের কাছ থেকে, এখনো মাঝে মাঝে নিয়ে চলেছেন। তো তার সঙ্গে যেটা মজার ব্যাপার, ওনার মনে হলো আজকে পাস করে আজকে সার্টিফিকেট পেলেন, আজ থেকে উনিও ফিজিওথেরাপিস্ট। মানুষ ধন্যবাদ জানাচ্ছি ফিজিওথেরাপি, যোগান, কালচার সোসাইটি এবং এনাদের যে সংস্থা এনাদের কাজকে যা সাহায্য হয় সেই প্রতিষ্ঠা চালাচ্ছি। আর আমি যে কাজকর্মগুলো করি প্রত্যেকটি উত্তম এরকম আপনারা ভীষণ দাবি কথা বলেছেন যে আপনার যে শিক্ষা উনি পেয়েছেন সেই শিক্ষাকে কাজে লাগাবেন গরিব দুস্থ ব্যক্তিদের মধ্যে, গ্রামে গিয়ে। মানে এই কথা শুনে আমরা ভীষণভাবে আপ্লুত। আরও অনেকেই দাঁড়িয়ে কথা বলছেন। এবার আপনি নিজে যিনি শিক্ষক এবং যিনি চিকিৎসক, যোগ চিকিৎসক, তিনি কি বলছেন আমাদের উদ্দেশ্যে আজকে দুটার কথা কি বলুন? রূপচর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তার ব্যাপারে আমি ইতিপূর্বে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সরকারি বেসরকারি অফিস এবং আপনাদের কাছে অনেকভাবেই বলেছি। আজকে আবার 25 বছর পূর্তি উপলক্ষে অভিজ্ঞান যোগার সেন্টারে নতুন করে কিছু বলতে পারবো কিনা আপনারা সেটা দেখবেন। আমি কিছু বলবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমি এর আগে যা যা বলেছি যোগের ব্যাপারে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সামনাসামনি আপনারা অনেকেই জেনেছি যারা আমার বিভিন্ন সময় ইদানিংকালে যেটা হচ্ছে কিছু তরুণ তরুণী এবং ছাত্রছাত্রীরা আমাদের জন্য কি প্রয়োজনীয়তা আছে। আমি তখন তাদের যেটা বলেছি, আজকে সমাজের তাদের মধ্যে কেউ কেউ আছে, তাদের আমি যে উত্তরটা দিয়েছি সেইটাই আজকে এখানে আপনাদের যে ছাত্রছাত্রীদের তরুণ তো বটেই, পৃথিবীর প্রায় সমস্ত মানুষের পরিচর্যার প্রয়োজনীয়তা আছে এবং যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিনই এই প্রয়োজনীয়তা থাকবে। এটাকে কালেজেই বলা যায়। কেন কালেজেই বলা যায়? এটা তো ঋষি পতঞ্জলি অর্থজলে বলেছে, সেটা আমি আগেও বলেছি, আমি তার পুনরাবৃত্তি এখন করছিলাম। এখন যেটা খুব সংক্ষেপে কাজ দিয়ে বেরিয়ে যাবো, যেটা আমাদের সঞ্চালিকাও বলেছে যে রূপচর্চা করার জন্য একদম ক্লিন যে কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথম একদম 1 নম্বরে সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু খুব ভালো করে বুস্ট করতে হবে। ইমিউন সিস্টেম বুস্ট হলে কী হবে ভালো করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায়, যেটা আজকের দিনে ঘরে ঘরে দরকার। আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের দেখুন, প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই সুস্থ এবার কিন্তু দেখতে পাবেন। প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ খুব অসুস্থ আছে এবং এই অসুস্থতার জনিত কারণে আপনাদের ইনকামের বেশ একটা ভালো অংশ কিন্তু ওষুধ, ইঞ্জেকশন, অপারেশনের প্রায় প্রতিটি ফ্যামিলি। তো যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে ফেলতে পারি অসুখ হওয়ার আগেই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, আমাদের মেডিকেল বাজেটটা অনেক ভালো। আর সুস্থ থাকার যে একটি অপরিসীম গুরুত্ব, সেটা নিশ্চয়ই বলে বোঝাবার দরকার নেই। এমনকি অসুস্থ হয়ে গেলেও যদি যোগচর্চা ঠিক করে করা যায়, অবশ্যই থেরাপিস্টদের সুপারভিশনের থেকে করতে হয় অসুস্থ, তাহলে কিন্তু আস্তে আস্তে অসুস্থতাটাও কাটিয়ে আনতে হবে। আর সেইটাকে মানে থেরাপিউটিক যোগ, ওটা যোগের আমার আরেকটা বিশেষ নাম, ফিটনেস যোগ, থেরাপিউটিক যোগের মাধ্যমে অসুস্থ লোকেদেরও সারিয়ে দেওয়া যায়। মাত্র 6টা ডিজিজ ছাড়া আর যত রকম ডিজিজ আছে সব ডিজিজের দেওয়া কার্যকরী। এই গেল একটা অসুখ সারানো এবং অসুখ না হয় এটা যোগের প্রধান এবং খুব মহত্বপূর্ণ। এর পরের দিকটা কী আছে না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রাষ্ট্রপুঞ্জ পরিষ্কারভাবে বলেছে
যে 2000 সাল থেকে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরেই প্রায় একজন করে অন্তত হয় সিভিয়ার একদম মানসিক প্রবলেমের রুগী থাকবে, না হলে অন্তত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মিলানকলি এই ধরনের মেন্টাল ডিজিজ থাকবে প্রায় হয়। এবং আমরা এখন যদি দেখি লক্ষ্য করে প্রতিটা ফ্যামিলিতে দেখবো যে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে প্রতিটা ফ্যামিলিরই কিন্তু এই ব্যাপারটা আছে। কেননা প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ হয় মেন্টাল প্রবলেমে সাফার করছে, নাহলে মেন্টাল ডিজিজে সাফার। একদম প্রবলেমও নেই, ডিজিজও নেই, এরকম ফ্যামিলিও পাওয়া যাবে না। রাষ্ট্র সম্পর্কে আগেই সেটা অ্যালার্মেন্ট করে দিচ্ছে। তো এর হাত থেকে যে মন আমাদের এত বেশি ডিস্টার্ব করছে, এই মনকেও কিন্তু যোগের মাধ্যমে খুব সুন্দরভাবে ট্রেনিং করা যায়। এই যোগটা হচ্ছে রাজযোগ। এরও শিক্ষণ পদ্ধতি আছে বিশেষ কিছু, সেগুলো আজকে আলোচনার বিষয় না। আজকে যেটা বলবো যে মনকে কীভাবে ঠিক রাখতে পারলে কী কী উপকার পাওয়া যাবে। যেমন আমরা হঠাৎ হঠাৎ রেগে যাই, তখন কন্ট্রোল করার দরকার আছে। পড়াশোনা করার সময়, সেমিনার ওয়ার্কশপে অ্যাটেন্ড করার সময় এখন যে আমি বলছি, আমার কথাটা যারা ভালোভাবে শুনতে চান তারা মনোসংযোগ যে যত বেশি দিতে পারবেন সে তত বেশি নিতে পারবে। সাইকোলজিতে বলে যে একজন মানুষ যা বলে তার 85% সারাদিনে যা বলে এবং যা কাজ করে তার 85% ভুলে যায়। এটা সাইকোলজি ব্যাখ্যা, মেডিকেল সায়েন্স তাই বলছে। এই 80%কে আপনি একদম মিনিমাইজ করতে পারবেন যদি আপনি আপনার মেন্টাল স্টেটকে ঠিক রাখেন। মেন্টাল স্টেটকে ঠিক রাখতে পারার জন্য প্রাইম যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মনোসংযোগের দক্ষতাটা বৃদ্ধি করা, অর্থাৎ ইন অ্যাটেনশন দেওয়া সাবজেক্টের প্রতি। যেমন আমার এই বক্তব্যটা এখন যাদের মনে হবে যে আপনারা ভালো করে শুনবেন, আমি তো যা বলছি একদম ওয়ার্ড সেন্টেন্স ধরে ধরে একদম যতটা বেশি মনে রাখতে পারবেন, আই থিঙ্ক তত বেশি এটাকে আপনারা ব্যবহারিক জীবনে কাজে লাগাবার জন্য অনুপ্রেরণা পাবেন। যত বেশি এই অনুপ্রেরণা থেকে এটাকে সত্যি সত্যি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রত্যেক দিনের জীবনে, তত বেশি আপনারা উপকৃত হবেন। আর কিসের উপকার হয় এটার ব্যাপারে যা না, আমাদের কিন্তু বেশিরভাগ মানুষের যে সমস্যাটা হয় সংযমের বড় অভাব এখনকার দিনে। একটু আগে অধ্যাপক সৈকত বলছিলেন এআইয়ের যুগ, সত্যি এআইয়ের যুগে সংযমের কিন্তু খুব বড় অভাব। আমরা কালেকটিভ সংযম, ম্যানুয়াল সংযম কিছুই প্রায় কিন্তু ঠিক করে করতে পারি না অধিকাংশ। মানে সরি টু সেই ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা বা কাউকে কিছু বলবার এটা আমি প্রবণতা দেখাচ্ছি না। মেডিকেল সার্ভে বলছে যে আপনার মোবাইল ফোন ইউজ করার প্রবণতা প্রত্যেক দিন 3 ঘন্টা থেকে 12 ঘন্টা বিভিন্ন এজ গ্রুপ এবং বিভিন্ন প্যারামিটারের মানুষদের মধ্যে 3 ঘন্টা থেকে 12 ঘন্টা, এটা গুগল রিসার্চ বলছে, 3 ঘন্টা থেকে 12 ঘন্টা মোবাইল ইউজ করছে। আর মেডিকেল সায়েন্স বলছে মোবাইল যে যত বেশি ইউজ করবে মোবাইল এবং কম্পিউটার, তার কিন্তু মেন্টাল স্থিতি, মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্যামিনা তার তত কম। তাহলে দেখুন পুরো বিপরীতভাবে কাজ হচ্ছে। একদিকে বলছে যে মোবাইল ইউজ করলে এগুলো কমে যাবে, গুরুত্বটা কমে যাবে, মনোসংযোগ দক্ষতা, মনোসংযোগ দক্ষতা এইগুলো কমে যাবে যত বেশি ফোন এবং কম্পিউটার ইউজ করবে। আবার যুগেরই প্রয়োজনে অথবা অপ্রয়োজনে অথবা বিলাসিতার কারণে এইটার ইউজটাও বেড়ে যাচ্ছে। এই যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটাকে ঠিকভাবে যদি কন্ট্রোভার্সিটির মধ্যে নিজেকে স্থিতধী করতে হয় তাহলে যে প্রয়োগ পথের মধ্যে দিয়ে যেতে হবে সেটা হচ্ছে সংযম। যোগচর্চা তোমাদের এই সংযম বৃদ্ধি করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে। আরও আছে মেন্টাল স্টেটের আরও অনেক ব্যাপার আছে। খুব রেগে গেলে যেখানে চুপ করে থাকতে হয়, যেখানে শ্রাদ্ধ বাড়িতে গেছেন বা শোকের কোনো অবস্থান গেছেন সেইখানে মৌন থাকতে হয়। আবার সভা সমিতিতে গেছেন যেখানে আপনাকে বলতে বলা হচ্ছে, এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনের নাম লিখিয়েছেন যেখানে আপনাকে অনর্গল বলে যেতে হবে। যত কম সময়ের মধ্যে যত বেশি সেন্টেন্স ওয়ার্ড বলতে পারবেন তত আপনার প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন ঠিক হচ্ছে বলে বিচারকরা বলবে। এইখানে মানে কম কথা বলা, মৌন থাকা, বেশি কথা বলা, এই 3টে ক্ষেত্রে মেন্টাল স্টেট যেভাবে দরকার সেই মেন্টাল স্টেটকে
ঠিকভাবে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে যোগ। তাহলে কী হলো, মানসিক প্রবলেমটাকে কমাতে পারে, মেন্টাল অ্যাগনি বিভিন্ন রকম কমাতে পারে, আবার আমাদের ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সেটাও কিন্তু যোগচর্চার মাধ্যমে করা যায়। 2 নম্বর হল আর কি যোগের ইউনিক পয়েন্ট আছে? যোগের আরেকটা ইউনিক পয়েন্ট হচ্ছে আত্মসাক্ষাৎকার। আত্মসাক্ষাৎকার, বাবু তোমাকে আমি যোগা দেখাতে বলবো একটু পরে, তুমি একটু চুপ করে বসে থেকে আমরাও কিন্তু দেখাবো, তখন দেখাবো। আত্মসাক্ষাৎকার কিন্তু যোগের মাধ্যমে করা যায়। আত্মসাক্ষাৎকার হলে কী হয়, একটু আগে বন্ধু অভিজিৎ যেটা বলছিলেন যে হিন্দি ভাষীরা হিন্দি বোঝে, বাঙালিরা বাংলা বোঝে। ভগবানেরও কিছু ভাষা আছে, ভগবানকে যারা মানেন, ঠিক আছে, যারা না মানেন একটা সুপার পাওয়ারকে মানেন, সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারই বলুন আর ভগবানই বলুন, তাদেরও কিন্তু একটা নিজস্ব ভাষা। সেই ভাষা কি? সেই ভাষা হচ্ছে আপনার মধ্যে যত বেশি ন্যায়পরায়ণতা থাকবে, যত বেশি আপনি সৎ হবেন, যত স্থিতশীল হবেন, যত প্রাজ্ঞ হবেন, যত আপনি ত্যাগী হবেন, এরকম যত আপনার অন্তরের সম্পদ নানা দিক দিয়ে যত ভালোবাসতে পারবেন, মার্সিফুল হবেন, এই অন্তরের সম্পদ যার যত বেশি হবে, ভগবান তাদেরকে সেই ভাষাতে রিলেট করতে পারে। ভোগীদের কিন্তু ভগবানের কাছে খুব একটা গুরুত্ব নেই, প্রায়োরিটি নেই, ত্যাগীদের প্রায়োরিটি আছে। এই ত্যাগী হওয়ার জন্য, নিজেকে ঠিকমতো বোঝার জন্য, ভগবানের সাথে নিজেকে লিঙ্ক করার জন্য যোগচর্চার একটা বিরাট ভূমিকা। বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলেছিলেন। ওনার ভক্ত একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি, সবার মধ্যে কেউ কোনো বলেন ব্রহ্ম আছে, তাহলে একজন ধর্ষক আরেকজনকে ধর্ষণ করছে, পিটিয়ে মারছে, নির্বিচারে গুলি মেরে দিচ্ছে, এইগুলোর ব্যাপারটা কী? তাহলে কি ওদের মধ্যে ব্রহ্ম নেই? স্বামীজি বললেন না, যে ধর্ষণ করছে, যে ধর্ষিতা হচ্ছে, যে গুলি মেরে দিচ্ছে, সবার মধ্যে ব্রহ্ম আছে। তফাৎটা হচ্ছে এই যে ব্রহ্ম যে আছে সেই রিয়ালাইজেশন ক্যাপাসিটিটা তাদের মধ্যে পাবে বা নেই। যার যত বেশি রিয়ালাইজেশন ক্যাপাসিটিটা থাকবে, স্বামীজিরই আরেকটা কথা খুব সুন্দর করে বলেছিলেন যে রিয়ালাইজ করতে গেলে রিয়েল আইজের দরকার হয়। এই রিয়েল আইজ যাদের নেই বা রিয়ালাইজেশন ক্যাপাসিটি যাদের যত কম, তারা তাদের মধ্যে যে ব্রহ্ম আছে এবং সেই ব্রহ্মের উপস্থিতি দিয়ে তারা যে ভালো কাজ করবে, গঠনমূলক কাজ করবে, সেটা করতে পারে না। সেই রিয়ালাইজেশন পাওয়ার বাড়াতে গেলে যে পথ আছে সেইটা কিন্তু যোগে বলা হয়। সেটা সংক্ষেপে হচ্ছে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর সাথে আছে কি যতটা সম্ভব ছল কপট দিন থাকা, মিথ্যে কথা না বলা, যতটা পারা যায় সত্য কথা বলা, এই লাইফস্টাইলগুলো লিড করবে ভগবান খুশি। আরেকটা কী হয় না, রূপ, আমাদের মেন্টাল স্টেটে বিভিন্ন যে রূপ যেটা, সেই রূপটাকে স্থান, কাল, পাত্র ভেদে ঠিক করতে হবে। এই বাবুর সাথে আমাদের কথা বলার জন্য, বাবু যদি খুব এখন চঞ্চল হয়ে ওঠে, একে আমাদের ডিল করতে হবে এখন। কিন্তু আমাদের গুরুদেব যদি রেগে যান, তাকে ডিল করতে হবে আরেক রকম হয়। বউ যদি রেগে যায় স্বামীর ওপরে, বা স্বামী যদি বউয়ের ওপর রেগে যাবে, তাকে ডিল করতে হবে আরেক রকম হয়। এই যে বিভিন্ন মানুষকে এবং বিভিন্ন সিচুয়েশানকে ডিল করার জন্য মেন্টাল যে স্টেটটা সঙ্গে সঙ্গে টুইং করতে হয় রেডিওর মাধ্যমে। এই জায়গাটা রিফ্লেক্সোলজি যার যত ভালো, সে তত ভালো এটা করতে পারবে। আর রিফ্লেক্সোলজি ভালো করার জন্য কিন্তু যেমন গুড হ্যাবিটের দরকার, গুড মেন্টালিটি যেমন দরকার, যেমন যোগচর্চার বিভিন্ন পথের মাধ্যমেও যেতে হয়, তাহলে সেগুলো আছে। সেই টিউনিংটাকে ঠিক করা যায়। অর্থাৎ করতে পারবো যে মন আমাদের সবসময় এত রকম প্রবলেম সৃষ্টি করে, সেই মনকে আমরা দাস করে রাখতে পারবো। মনের আমরা দাস হয়ে যাব না। আর কি না, আমরা ভগবান বা সুপার ন্যাচারাল পাওয়ার, যে সেই পাওয়ারের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবো এবং তার কাছ থেকে আমরা সৎ গুণ বা ভালো জিনিস পাওয়ার জন্য উপযোগী হয়ে উঠতে পারবো। এই হচ্ছে নার্সের যোগচর্চার মেন ভূমিকা বা প্রয়োজন। এই কথা বলে আপনাদের অভিজ্ঞান যোগায়ন ফিজিওথেরাপি সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে যারা এসেছেন, প্রত্যেককে আমার যথাযথ শ্রদ্ধা ভক্তি এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা এই আলোচনা
দিনটা তো আমার ব্যক্তিগতভাবে খুব 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 ভালো কাটলো, আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটা দেখতে। এখনও যোগা প্রদর্শনীটা বাকি ছিল, কিন্তু যেহেতু একটু রাত হয়ে যাচ্ছিলো তাই আমি বাড়ি চলে এসেছি। আর যোগা প্রদর্শনী ছাড়াও আরও অনেক ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে স্যারের আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি ভিডিওর সঙ্গে, তোমরা অবশ্যই ওখানে গিয়ে ভিজিট করো। আর ভালো লাগলে ডেফিনেটলি করে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফিজিওথেরাপি বা স্পোকেন শিখতে চাও, তাহলে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি স্যার এবং ম্যামের, ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিও। আপাতত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।